এয়ারপোর্টে মানুষ ভোগান্তির শিকার হয় ফল আমদানির ক্ষেত্রে আপনার সরকারকে আপনাদের ক্ষেত্রে কি কি সুবিধা দেওয়া উচিত? জনাব শফিকুল ইসলাম, আপনি আপনার বক্তব্য উপস্থান করুন। জনাব শফিকুল ইসলাম, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার আসসালাতু বক্তব্য উপস্থান করুন। আপনি আপনার বক্তব্য উপস্থান করুন। আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে আলোচনার বিষয়টা আপনি স্থাপন করেছেন সেটা হলো যে এয়ারপোর্টের বিষয়টা। আমি আসলে ইম্পোর্টের বিজনেস করতাম, কমার্শিয়ালে মাল আনতাম এবং আমার এলসি করা হইতো ব্যাংকের মাধ্যমে। জি। তো যখন এই বাহিরে থেকে যে যারা দেশের বাহিরে আছে, যারা রেমিটেন্স যোদ্ধা, আমরা আমাদের যারা দেশের বাহিরে আছে তারা পরিবার পরিজন সবাইকে নিয়ে, সবাইকে মানে এখান থেকে ত্যাগ করে তারা বাহিরে থাকে। তো ওই রেমিটেন্সটাই আমাদের একটা, বাংলাদেশের একটা বিশাল রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এই টাকাটা, অর্থটার একটা বিশাল যোগানদাতা। তো এয়ারপোর্টে আসার পরে কেউ 4 বছর, কেউ 5 বছর পর দেশে আসার পরে তারা দেখা যায় পরিবার পরিজনের জন্য কিছু কিনে নিয়ে আসে, কিছু দেখা যায় গোল্ড, অনেক সময় দেখা যায় কিছু পোশাক আশাক, অনেক সময় কসমেটিক জিনিস। এগুলা খুইলা অনেক ঝামেলার মধ্যে পড়তে হয়, কারণ 4-5 বছর পরে দেশের পরিস্থিতি তারা বুঝতে পারে না। তা ইমিগ্রেশনে ক্রস করার আগে অনেক সময় দেখা যায় লাগেজ গুলা নিয়ে টানা হেঁচড়ায় পড়তে হয় তাদেরকে। মানে তারা যে বিদেশ থেকে আসতেছে বা তারা যে একটা রেমিটেন্স যোদ্ধা, তারা যে দেশে সবাইকে ত্যাগ করে, অনেক সময় বাবা মারা যায়, মা মারা যায়, অনেক সময় পরিবার, অনেক সময় দেখা যায় প্রেগনেন্ট অবস্থায় থাকে, অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তারপরে এত দুঃখ কষ্ট নিয়েও তারা দেশের বাইরে আছে একমাত্র আমাদের দেশের দিকে তাকিয়ে। তো তারা এয়ারপোর্টে একটা বিশাল বিভ্রান্তর শিকার হয়, অনেক সময় তাদেরকে ট্যাক্স দিয়েও সেগুলি আনতে হয়। কিন্তু তাদের সর্বোচ্চ সুযোগ সুবিধা তাদেরই দেওয়া উচিত। যারা আমরা ট্যুরে যাই, ঘুরতে যাই, অথবা কেউ যাইতেছি ব্যবসার কাজে, সেই ক্ষেত্রে সর্বোচ্চ সুযোগ সুবিধা আমি মনে করি যারা প্রবাসে আছে তাদেরই দেওয়া উচিত। আরেকটা বিষয়ের আপনার উপরে আলোচনা ভিডিওটা, করতে, সেটা ভাই ভিডিওটা, আপনি অডিও আছেন, ভিডিওটা ক্লিক করেন। ভিডিও 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 আপনার আরে ভিডিওতে সাথী ভিডিওতে ভাই ঠিক আছে, উনি ভিডিওতে আছে, ভিডিওতে ছিল তো। হ্যাঁ, ভিডিও ঠিক আছে, ভিডিওর ওকে। কোনো সমস্যা নাই। শফিকুল ইসলাম ভাই, এবার ওকে আছেন, কথা বলেন। আচ্ছা, তারপর একটা বিষয় হচ্ছে ফল আমদানির ব্যাপারে। সেটা বিদেশি ফলগুলো আমরা বাংলাদেশে যে ইম্পোর্ট করি, আপনারা দেখেছেন যে এই গত আওয়ামী লীগ সরকারের আমলে যে পেঁয়াজের একটা ক্রাইসিস হয়েছিল, সেটা সর্বোচ্চ মূল্য ছিল খুচরা বাজারে 500 টাকা কেজিও পর্যন্ত হয়েছিল। তখন মিশর থেকে আমাদের পেঁয়াজ আমদানি করার কারণে তখন পেঁয়াজ গুলা একদম পচে গিয়েছিল, 3 মাস পরে পেঁয়াজটা এসেছিল। তো এরকম ভাবে আমাদের যে ফ্রুটস এর ব্যাপারটা বলছেন, যে আমাদের দেশেই কিন্তু ভালো ভালো ফল হচ্ছে এখন, লিচু, আম, আরো অন্যান্য অনেক ফ্রুটসই আমাদের দেশে আছে। তো সেই ক্ষেত্রে বিদেশি ফলগুলো আনতে গেলে আমাদের আহ, অর্থ ব্যয় হতেছে বেশি, দেশের টাকাও বিদেশে চলে যাচ্ছে। তারপরে অনেক সময় দেখা যায় টাইম মতো না আসার কারণে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক সময় দেখা যায় ডেটও বার হয়ে যাচ্ছে। ওই ফলগুলা খেলে অনেক সময় আমাদের ক্ষতিও হচ্ছে। তো সেই ক্ষেত্রে মনে করি যতটুকু প্রয়োজন জি। অতটুকু আনাটাই ভালো, অতিরিক্ত আপনি আসলে ইম্পোর্ট করা আমার না সাথে করাটাই ভালো। আমার ভিডিওটা আপনি অফ করে রাখছেন? আপনি আপনার ভিডিওটা ভিডিওটা আবার ক্লিক করেন। আমি ক্লিক করব? হ্যালো, আমারটা ক্লিয়ার আছে? হ্যাঁ, ঠিক আছে। এখন আমাদের বাংলাদেশে যারা কৃষক আছে তাদেরকে যদি সরকারি ভাবে অনুদান দেওয়া হইতো, তাদেরকে সুযোগ সুবিধা দিলে হয়তো আরো ভালো উৎপাদন হইতো, তাহলে আর বিদেশ থেকে ইম্পোর্ট না করলেও চলতো। আমাদের দেশীয় ফলই অনেক ভালো আছে, যেমন রাজশাহী, দিনাজপুরে, যশোর, খুলনাতে শাকসবজি থেকে শুরু করে দেশীয় অনেক ফল হচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের এত টাকা দেশের বাইরেও ডলার করে নেওয়া হইতো না। কথাটা মনে ক্লিয়ার হচ্ছে না আসলে, না শুনলে বলবো কিভাবে।
কারো আলোচনাই শুনতে পাচ্ছি না। কথাটা শোনা যাচ্ছে না, ক্লিয়ার আসতেছে না। আপনি যে আমি আলোচনা করেছিলাম একটু আগে, শুনেছেন? সাউন্ডটা ক্লিয়ার হচ্ছে না। আপনি বের হয়ে আবার যুক্ত করেন, মনে হচ্ছে আসলে সাউন্ডটা কারোই পাচ্ছি না, ক্লিয়ার হচ্ছে না। ক্লিয়ার আসতেছে না, শুনতে পারতেছি না। হ্যালো ভাই, আপনার কথা বলেন, আপনার কি ফল নিয়ে যেটা বলতেন সেটা বলেন। যে আমি আলোচনা তো করেছিলাম। আপনি বলতে থাকেন, আপনি কন্টিনিউয়াস বলেন। তো সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের এই বাংলাদেশে যারা কৃষক আছে, যারা চাষ করে, বা দেখা যায় হাওরে কিছুদিন আগে যে ধান তলিয়ে গেল, সেখানে যদি সরকারি ভাবে এবছর যে অর্থ বাজেট 9,38,600 সামথিং যে বাজেটটা হয়েছে 2027 সালের অর্থ বাজেটে, তা আমি বাংলাদেশ সরকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে বর্তমান প্রধানমন্ত্রী আছেন তারেক রহমান সাহেব, তিনি যদি এই কৃষকদের উপরে একটা ভালো ঋণ দিতেন এবং সেখানে যদি একটা বাঁধ নির্মাণ করা হইতো, তাহলে আমাদের এই হাওরে পরবর্তীতে আর এই ক্ষতিটা হতো না। এবং এরকম আরিয়েল বিল আছে, তারপরে কিছু চর আছে নদীর মধ্যে, চরের ভিতরে যদি চাষাবাদ করা যেত। সিজনাল কিছু ফল আছে, যেমন কলাটা খুব দ্রুত, কাঁচা পেঁপে এই বছর দেখেছেন যে খোলা বাজারে 80 টাকা কেজিও গেছে। তো সেই ক্ষেত্রে এটা খুব মানে নজর পড়ার মতো, যে সাধারণ মানুষ খুব ভোগান্তির শিকার হচ্ছে। আর আইন শৃঙ্খলার যে বিষয়টা বলছেন, আইন শৃঙ্খলা খুবই অবনতি। 2024 সালে 5ই আগস্টের পর থেকে এ পর্যন্ত, অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সরকারের পর থেকে এ পর্যন্ত লক্ষ লক্ষ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, জানমালের ক্ষতি হয়েছে, মার্কেট, বিপণী বিতান এবং গার্মেন্টস ফ্যাক্টরি ব্যাপক ক্ষতি হয়েছে। আমরা যারা ব্যবসায়ী আছি আমরাও ক্ষতিগ্রস্ত। তো আমি বলবো যে এই আইন শৃঙ্খলা খুবই অবনতি হয়েছিল, এটার পরিবর্তন এখন আমরা পাচ্ছি না। আমরা যারা সুফি জবের লোক আছি, বাংলাদেশ দরগা মাজার ঐক্য ফাউন্ডেশন আমার করেছি। 2024 সালে 5ই আগস্টের পর থেকে আমরা আন্দোলন সংগ্রাম করে আসতেছি। আপনারা জানেন যে
বাংলাদেশে প্রায় 113টার মতো মামলা আমরা করেছি। আপনার বক্তব্য continue করেন, এই সাথী ভাই, আপনার কোনো কথা শোনা continue যাচ্ছে না, করেন। আপনি কথা বন্ধ করেন, হয় আমি অডিও কি কন্টিনিউ ভিডিওটা করব? বন্ধ আমি করে কিন্তু কথা আপনার বলেন। কথা শুনতে পাচ্ছি না। আমি কি আলোচনা কন্টিনিউ করব? আপনি করেন, হ্যাঁ তো কন্টিনিউ সেই করেন। ক্ষেত্রে একটা মানুষ নিরাপত্তা পাচ্ছে না, ফ্যামিলি বাচ্চা নিয়ে যে স্কুলে যাবে মানুষ, সেই দিক দিয়েও খুব ঝামেলার মধ্যে পড়তেছে। তারপরে ছিনতাইকারী বেড়ে গেছে, এবং ধর্ষণ, নির্যাতন বিভিন্ন জায়গায়, যেমন মাদ্রাসার ভিতরে বলৎকারী হচ্ছে। এই ঘটনাগুলি খুব নজরে পড়তেছে, খুব মানে সামাজিক যোগাযোগের মাধ্যমে আপনারা দেখছেন যে আইন শৃঙ্খলা অনেক অবনতি। তো বর্তমান যে স্বরাষ্ট্র মন্ত্রী আছেন সালাউদ্দিন সাহেব, আমি তার জন্য বলবো যে উম, যেন এই জিনিসটা নজরে নেয়, এবং মাননীয় প্রধানমন্ত্রীর নজরও যাতে থাকে এই ঠিক জিনিসটা আছে, ঠিক সারা আছে। বাংলাদেশে আইন শৃঙ্খলার ওকে ব্যাপারে। ব্রাদার। তো আইন শৃঙ্খলাটা চাচ্ছে, এবং মূল্য অনেক বৃদ্ধি হয়ে গেছে, সাধারণ মানুষ কন্টিনিউ খুব করেন। ভোগান্তির শিকার হচ্ছে। শফিক ভাই শুনতে পাচ্ছি, আপনার বক্তব্য শুনতে পাচ্ছি, আপনি কন্টিনিউ করেন, কন্টিনিউ করেন। আমি শুনতে পাচ্ছি আপনার বক্তব্য, কন্টিনিউ করেন, বক্তব্য কন্টিনিউ তো করেন। বাংলাদেশে মাল ইম্পোর্ট করে বাইরে থেকে, ট্যাক্সও অনেক বেড়ে গেছে, এবং অবাধে বন্ড লাইসেন্সে কিছু মাল ঢোকার কারণে আজকে বাংলাদেশের পরিস্থিতি খুব অবনতি হচ্ছে। কারণ সরকার রীতিমতো ট্যাক্সটা পাচ্ছে না। যদি লিগেল ট্যাক্সটা সরকার পাইতো, এবং ট্যাক্সটা যদি একটু কমায় দেওয়া হইতো, তাহলে মনে হয় ব্যবসায়ীরা উপকৃত হইতো, সরকারও এখান থেকে একটা রাজস্ব আয়ের একটা ভালো ব্যবস্থা হইতো। আর বিদেশে যারা আছে বাইরে, তাদের জন্য বলবো যে পরিবার হ্যাঁ, পরিজন নিয়ে আপনি তারা প্রধানমন্ত্রী ট্রেক করে সাহসী দেশের বাইরে থাকে। প্রধানমন্ত্রী দেশের অনেক সময় দেখা পরিবর্তন যায় তাদের নাই। ফ্যামিলিতে দেখা যায় বাচ্চা আপনি প্রেগনেন্ট অবস্থায়ও প্রধানমন্ত্রী নানা একটু বিধের দেখবো, আপনি সমস্যা করে, শুরু করছেন, বাবার বাড়িতে পানি হোক, দিচ্ছেন, আপনারা নিজেদের দেখছেন ফ্যামিলিতে হোক, আইন শৃঙ্খলা সরকারি করছেন এখতিয়ার হচ্ছে। তো চ্যালেঞ্জের সেই মধ্যে, ক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতি তাদের জন্য ভালো একটা ভালো কিভাবে সুযোগ করতে সুবিধা দেওয়া হবে, উচিত। পাশাপাশি বাংলাদেশ চিকিৎসা সহ ব্যবস্থা আপনাদের এবং ব্যবসায়ী তাদের সরকার, নিরাপত্তা, ব্যবসায়ীদের একটু যাতায়াতের ব্যাপারে আইন মনোযোগ শৃঙ্খলা দিতে হবে। অবনতি হলে আপনি তো কন্টিনিউ বাচ্চারা করেন। স্কুলে যাবে, যে মায়েরা নিয়ে যাচ্ছে, সেখানেও কোনো নিরাপত্তা পাওয়া যাচ্ছে না। তারপর বাজারের বিষয়টা যেটা বললাম, এটা যারা 10-20 হাজার টাকা বেতনে চাকরি বাকরি করতেছে, তাদের জন্য খুবই প্রেসার হয়ে যাচ্ছে। কারণ ফ্যামিলি নিয়ে স্কুল কলেজে পড়াশোনা করে এবং বাসা ভাড়া দিয়ে খুব হিমশিম খাচ্ছে বর্তমান যে পরিস্থিতি। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এই দিকটাও সরকারের আপনি নজরে আপনার আনা উচিত। বক্তব্য কন্টিনিউ করেন। আর 9,38,600 কোটি টাকা সামথিং যে বাজেটটা হয়েছে, আমি বলবো যে যারা কৃষি কাজ করে এবং আইন শৃঙ্খলার বিষয়ে এদিকেও নজর দেওয়া উচিত, এবং এদিকে বাজেটটা কিছু উম, এদিকে নজর দিলে, তাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হলে ব্যবসায়ীরা ভালো ব্যবসা করতে পারলে, এবং কৃষকরা যদি কৃষিতে ভালো ফলন উৎপাদন হয়, তো সেই ক্ষেত্রে বাইরে থেকে আমাদের ফল ইম্পোর্ট কম করলেও চলবে, তাহলে আমাদের দেশের টাকা দেশেই থেকে গেল। আর বিদেশে যারা রেমিটেন্স যোদ্ধা যারা আছে, বিদেশে কষ্ট করতেছে, তারা যদি দেশের পরিস্থিতি ভালো জানতে পারে, তারা দুশ্চিন্তাটা করতে হয় না। কারণ তাদের ফ্যামিলি আছে, বাবা মা ভাই বোন সবাই দেশে আছে, নিরাপত্তাটা নিয়ে খুব ঝুঁকির মধ্যে আছে। যারা দেশের বাইরে আছে, প্রবাসে যারা থাকে, তারা খুব দুশ্চিন্তায় থাকে এই বিষয়টা নিয়ে। আপনি আপনি দুইটা কন্টিনিউ আলোচনা করেন। করতে বলছিলেন, আমি আলোচনাটা এখানে করলাম, এরপরে বাকি প্রশ্ন থাকলে আপনি বলতে পারেন। সাথী সাউন্ডটা ভাই, কি আপনার ক্লিয়ার আছে আমার? আপনার সাউন্ড ক্লিয়ার আছে। সাথী ভাই, আপনার সাউন্ড ঠিক নেই, আপনি বন্ধ করেন। আপনি আপনি সাথী ভাই, আপনার ভিডিওটা বন্ধ করে কথা বলেন, ভিডিওটা বন্ধ করে কথা বলেন সাথী ভাই। সাথী ভাই এখন বলেন, আপনার ভিডিও অফ করে রাখছি, আপনি বলেন, আপনি কথা বলেন, কথা শোনা যাবে। যাই হোক, সুধী দর্শক, আজকের আমাদের এই প্রোগ্রামটা আমরা যথেষ্ট চেষ্টা করেছি সুন্দর সাবলীল ভাবে করার জন্য, কিন্তু নেটওয়ার্কের জন্য কিছুটা এলোমেলো হয়ে যাচ্ছে। যাই হোক, আগামীতে আমরা আশা করবো যে আমরা আবার ভালো নেটওয়ার্ক পাবো, সেই অবস্থায় আমরা আমাদের প্রোগ্রাম আবার চালাবো। সবাইকে
আজকের মতো এখানে ধন্যবাদ ও শুভেচ্ছা ও ধন্যবাদ অভিনন্দন জানিয়ে শফিক ভাই, আজকের মতো আপনি এখানে আপনার শেষ ভিডিওটা করছি। ক্লিয়ার করে নেন। আপনি ভিডিওটা ক্লিক করে আপনার বক্তৃতা, আপনার আলোচনা কন্টিনিউ করেন। আরো আরো 10 মিনিট বলেন। আপনি আরো 10 মিনিট সময় আছে, 10 মিনিট বলেন শফিক ভাই। শফিকুল ইসলাম ভাই, আপনার বক্তব্য ঠিক আছে, আপনার ধারাবাহিক বক্তব্য কন্টিনিউ করেন। যে 2024 সালে 5ই আগস্টের পর থেকে ভারতবর্ষ তথা বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা এটা একই দেশ ছিল, ভারতবর্ষ ছিল। তো এটা পারস্য দেশ ইরাক, ইরান, মিশর থেকে সুফি সাধকরা বাংলার জমিনে ইসলামের জন্য তারা এসেছিলেন। প্রথমে খানকা স্থাপন করেছেন। খানকা থেকে যেই ব্যক্তি এসেছেন সুফি সাধক, তিনি খানকা স্থাপন করেছেন এবং সেই খানকা থেকে তিনি ইসলাম প্রচার করেছেন এবং প্রতিষ্ঠা করেছেন। বিভিন্ন জায়গায় 360 জন আল্লাহর ওলিয়া উলিয়া গাউস কুতুবকে সারা বাংলার জমিনে বিভিন্ন জায়গায় তাদেরকে পাঠানো হয়েছিল ইসলাম প্রচারের জন্য, প্রতিষ্ঠা করার জন্য। পরবর্তীতে নামাজের একটি জায়গা হয়, তারপরে মসজিদ নির্মাণ হয়, তারপরে মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়। তা আমি একটা জিনিস বলবো যে যারা ইসলাম আনলো, যাদের কারণে আমরা বাংলার জমিনে তথা ভারতবর্ষে ইসলাম পেয়েছি, সুফি সাধকদের দরবার শরীফ গুলাতে তারা ওফাতের পরে মাজার জি নির্মাণ হয়েছে শফিক ভাই, এবং সেই মাজারে আপনার বক্তব্য কন্টিনিউ পৌরবাদের করেন। পক্ষ থেকে আপনার নির্দেশনা বক্তব্য এসেছে ঠিক আছে, আধ্যাত্মিকভাবে যে আপনি আপনার তোমরা বক্তব্য কন্টিনিউ করেন। ওরস মাহফিল পাশাপাশি করো। বাংলাদেশের ব্যবসা, সেক্ষেত্রে আমদানি ওরস রপ্তানি, মাহফিল করতে আইন গিয়ে আমরা শৃঙ্খলা অনেক বাধার পরিস্থিতি, সম্মুখীন হচ্ছি। অনেকে আমাদের সাহায্য সহযোগিতা না নিয়ে বাংলাদেশে যত আপনি রাজনৈতিক আপনার দল আছে, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, সবাইকেই আমরা ইনভাইট করি ওরস মাহফিল হইলে। প্রধান অতিথি